আমরা রোটেট অপারেশন শুরু করছিলাম, তাই না? শেষ করতে পারিনি, ক্লাস টাইম শেষ হয়ে গেছিল, তো রোটেট থেকে শুরু করব। আপনারা কেউ ক্লাস রেকর্ডিং করতেছেন? ঠিক আছে। আচ্ছা, দেখেন, রোটেট অপারেশন থেকে শুরু করতেছি। রোটেট লেফট, হ্যাঁ। রোটেট অপারেশনের মধ্যে শিফটের মধ্যে যেমন 4টা ইনস্ট্রাকশন আছে, রোটেটের মধ্যেও 4টা ইনস্ট্রাকশন আছে। এগুলো হচ্ছে ROL, একটা হচ্ছে ROR, RCL, আর হচ্ছে RCR। তো আমরা 1 বাই 1 দেখি। ROL যেটা, সেটা হচ্ছে রোটেট লেফট, ঠিক আছে? মানে প্রত্যেকটা বিট এক ঘর করে লেফটে শিফট হবে। আমি শিফট হবে কেন বলতেছি দেখেন। ধরেন এই ডেটাটা আমার আছে, এটা একটা 8 বিটের ডেটা আমরা কনসিডার করছি, এর উপর আমরা রোটেট অপারেশন পারফর্ম করব, ঠিক আছে? তাহলে যদি তাই হয়, তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে, আমাকে এই দিকে দেখতে হবে যে আমাকে আসলে রোটেট লেফট করতে হবে না রোটেট রাইট করতে হবে। যদি রোটেট লেফট করতে হয়, তাহলে সবগুলো বিট এক ঘর করে লেফটে শিফট করব। কিরকম? এই বিটটা কোথায় যাবে, এই বিটটা এখানে যাবে, এই বিটটা এখানে যাবে, এভাবে করে প্রত্যেকটা বিট এক ঘর করে লেফটে যাবে, ঠিক আছে? তো যখন প্রত্যেকটা বিট এক ঘর করে লেফটে যাবে, এখানে দুইটা বিষয় আসবে। একটা হচ্ছে আমাদের এই এমএসবিটা, হ্যাঁ, এই এমএসবিটা কিন্তু তখন ক্যারি ফ্ল্যাগে চলে যাবে। আমরা বলছিলাম শিফট রোটেট অপারেশনের ক্ষেত্রে যেটা এক্সট্রা থাকে সেটা ক্যারিতে চলে যায়। তো এটা ক্যারিতে চলে যাবে। অ্যাট দ্য সেম টাইম কি হবে, এই বিটটা ঘুরে এই যে এমএসবিটা যে থাকবে, এই এমএসবিটা ঘুরে এলএসবিতেও চলে আসবে। কেন? এলএসবিটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু প্রত্যেকটা বিট আসলে শিফট হচ্ছে, কিন্তু শুধুমাত্র এমএসবিটা ঘুরে এলএসবিতে আসতেছে। তো এই যে এমএসবিটা ঘুরে এলএসবিতে আসতেছে, এই জন্য এটাকে রোটেট লেফট বলা হচ্ছে, ঠিক আছে? তো এখানে 3 বিটের অপারেশন করে দেখানো হয়েছে। যদি পরবর্তী এখানে আমরা প্রথমটা দেখলাম শুধুমাত্র 1 বিট, এরপরও কিন্তু আরো 2টা বিটের অপারেশন করে দেখানো হয়েছে। যেমন এটা যদি চিন্তা করি, এই ডেটাটা থেকে তার পরেরটা কিভাবে আসছে, প্রত্যেকটা বিট এক ঘর করে লেফটে শিফট হয়েছে, তারপরে আগের মতো আমাদের এমএসবি যেটা, সেই এমএসবিটা ক্যারি ফ্ল্যাগে চলে গেছে, এবং সেম এমএসবিটা আমাদের এই যে এই ওয়ানটা, হ্যাঁ, এটা ঘুরেই কিন্তু এই যে এখানে আসছে। তার মানে রোটেট লেফটের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এমএসবি যেটা, এমএসবি ঘুরে যাচ্ছে হচ্ছে এলএসবিতে, প্লাস এমএসবিটা ক্যারি ফ্ল্যাগেও যাচ্ছে, ঠিক আছে? এটা এলএসবিতেও যাচ্ছে, এটা ক্যারি ফ্ল্যাগেও যাচ্ছে। ওকে, তারপর আছে হচ্ছে রোটেট রাইট। এই অপারেশনগুলো কোথায় লাগে আমরা মানে 1 বাই 1 শিখবো, হ্যাঁ। এগুলো তো আর এমনি এমনি পড়তেছি না, এগুলো কাজে লাগে, এই জন্যই পড়তেছি। রোটেট রাইটটার ক্ষেত্রে কি হবে, রোটেট লেফটের ক্ষেত্রে আমি বলছিলাম প্রত্যেক বিট এক ঘর করে লেফটে শিফট হবে। তাহলে রোটেট রাইটের ক্ষেত্রে প্রত্যেক বিট এক ঘর করে রাইটে শিফট হবে, ঠিক আছে? এই কাজটা আগে করে নেওয়া লাগবে। তার মানে প্রত্যেক বিট এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এরকম করে রাইটে এক ঘর করে শিফট হয়ে গেল। খুব ভালো কথা। এরপরে কি হবে, দেখেন এই যে এই বিটটা কিন্তু এক্সট্রা থেকে যাবে, তাই না? তাহলে এই এক্সট্রা বিটটা কোথায় কোথায় যাবে বলেন তো দেখি আপনারা। এক্সট্রা বিট কোথায় যাবে? ক্যারি ফ্ল্যাগে ম্যাম। এটা ক্যারি ফ্ল্যাগে যাবে, আর কোথাও যাবে না? ম্যাম লিস্ট সিগনিফিক্যান্ট বিটে। এটা তো এলএসবি, এটা তো এমএসবি না বাবা, এটা এলএসবি না, এটা এলএসবি, তাহলে এমএসবি তে ম্যাম। তাই না? আর এটা হচ্ছে এমএসবি। তো এক্ষেত্রে যেহেতু রাইটে শিফট হচ্ছে, তার মানে ফাঁকা থাকবে কোনটা? এমএসবিটা ফাঁকা থাকবে, এলএসবিটা এক্সট্রা থাকবে। সেই এলএসবিটা ক্যারি ফ্ল্যাগেও যাবে, এলএসবিটা ঘুরে কোথায় যাবে? এমএসবিতেও যাবে, এখানেও যাবে, ঠিক আছে? তার মানে এখানে কি হচ্ছে, রোটেট রাইটের ক্ষেত্রে এলএসবি থেকে যাচ্ছে হচ্ছে ক্যারি ফ্ল্যাগে এবং এমএসবিতে। আসলে না, এগুলো আমাদের কাছে মনে হতে পারে এতগুলো কিভাবে মনে রাখবো, বা এক একটা এক এক রকম, এক একটা কিন্তু এক এক রকম না। আপনি প্রথমে খেয়াল করবেন যে আপনাকে রাইট অপারেশন করতে বলছে নাকি আপনাকে
হচ্ছে লেফট অপারেশন করতে বলছে। যদি রাইট অপারেশন করে ফেলা হয়, মানে করতে বলা হয়, তাহলে রাইট অপারেশন করে নিবেন, প্রত্যেকটা বিট এক ঘর করে রাইটে শিফট করবেন। রাইটে শিফট করার পর দেখবেন যে কোনটা এক্সট্রা আছে, সেই এক্সট্রা বিটটা আমাদের যাবে হচ্ছে ক্যারি ফ্ল্যাগে, এবং যেটা যে জায়গাটা ফাঁকা হবে সেই জায়গাতে যাবে। আবার লেফট অপারেশন করতে বললে আগে সব লেফটে শিফট করে নিবেন। লেফটে শিফট করার পর যেটা এক্সট্রা থাকবে সেটা ক্যারিতে যাবে, প্লাস যে জায়গাটা ফাঁকা থাকবে সেখানেও যাবে। এটাই হচ্ছে রোটেট লেফট এবং রোটেট রাইট। ঠিক আছে? আমাকে একটা কথা বলেন তো আপনারা, যদি এই ডেটাটার উপরেই, হ্যাঁ এটা আমি মুছে দিচ্ছি, রোটেট রাইট না হয়ে SHR অপারেশন হতো, SHR, তখন কি পার্থক্য থাকতো? আমি বললাম যে রোটেট রাইটের পরিবর্তে SHR অপারেশন পারফর্ম করো এই সেম ডেটার উপরে 1 বিটের, তাহলে কি পার্থক্য থাকতো? এটা আমাকে বোঝান আপনারা, কেউ বলতে পারবেন? এটা কিন্তু আমরা একটু আগেই বলে আসছি, মানে একটু আগে না, সরি, গত গত ক্লাসে বলে আসছি। শিফট রাইটের ক্ষেত্রে কি হতো অপারেশনটা? এক ঘর করে রাইটে শিফট হতো সবকিছু, আর মোস্ট সিগনিফিকেন্ট বিটটায় 0 আসতো, তাই না? হ্যাঁ। আর যদি SHR না হয়ে SAR অপারেশন হতো তখন কি হতো? SHR না হয়ে SAR অপারেশন হতো তখন কি হতো? সেম কাজ হতো? তখন পার্থক্যটা কোথায় হতো? SHR আর SAR এর মধ্যে পার্থক্য কোথায়? পড়ে আসলাম না আমরা কতদিন, যে SAR ও যেটা বললো SHR এর ক্ষেত্রে কি হয়, সবকিছু রাইটে শিফট হয়, তাই না? তার মানে কি প্রত্যেকটা বিট এক ঘর করে রাইটে যাবে, এই বিটটা এখানে আসবে, এই বিটটা এখানে আসবে, দিয়ে ফাঁকা হবে যেখানে সেখানে 0 ইনসার্ট হবে, প্রত্যেকটা বিট এরকম রাইটে শিফট হবে, আর এই জায়গাটা ফাঁকা, তাহলে এখানে 0 ইনসার্ট হলো। এটা হচ্ছে SHR। ওকে? আর SARটা কি? SARটা হচ্ছে সবকিছু রাইটেই শিফট হবে, সব বিট এক ঘর করে রাইটে শিফট হবে, কিন্তু সব সময় 0 ইনসার্ট হবে না, তাই না? কখন 0 ইনসার্ট হবে আর কখন 1 ইনসার্ট হবে মনে আছে? যদি MSB তে 0 থাকে, এই বিটটা যদি 0 হয় তাহলে এখানে 0 ইনসার্ট হবে, আর যদি এই বিটটা 1 হয় তাহলে এখানে 1 ইনসার্ট হবে। এবং যতবার এটা যদি আমি 1 বিটের অপারেশন করি তাও, যদি আমি মাল্টিপল বিটের অপারেশন করি সেম কিন্তু, ঠিক আছে? মানে SAR এর ক্ষেত্রে সবসময় 0 ইনসার্ট হয় না। MSB তে যা থাকবে ইনিশিয়ালি, আপনি যত বিটের অপারেশন করেন না কেন ততবার কিন্তু ওই MSB এর ভ্যালুটা ইনসার্ট হবে। 0 থাকলে 0 ইনসার্ট হতে পারে, 1 থাকলে 1 ইনসার্ট হতে পারে, কিন্তু SHR এ যেমন সবসময় চোখ বন্ধ করে 0 ইনসার্ট হয়, SAR এ কিন্তু সেটা হয় না, ঠিক আছে? এরপর আসতেছে হচ্ছে RCL অপারেশন, রোটেট ক্যারি লেফট। রোটেট ক্যারি লেফটের ক্ষেত্রে কি হয় দেখেন, এখানে রোটেট হবে, হ্যাঁ, কিন্তু ক্যারি সহ রোটেট হয়। কিরকম? যেহেতু লেফট অপারেশন বলছে, আগের মতো যেহেতু লেফট অপারেশন বলছে, সবকিছুকে এক ঘর করে লেফটে শিফট করে নিব, আই রিপিট শিফট করে নিব। লেফটে শিফট হলে আমি যদি এই ডেটার উপর কাজ করি, তার মানে কি সবকিছু কোন দিকে যাবে? এই জিনিসটা এখানে যাবে, তাই না? মানে এই বিটটা যাবে ক্যারি ফ্ল্যাগে, এই বিটটা যেটা এক্সট্রা থাকে সেটাই তো ক্যারিতে যায়, তাই না? এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এভাবে করে সবকিছু এক ঘর করে লেফটে শিফট হলো। লেফটে শিফট হওয়ার পর দেখা গেল যে এই জায়গাটা ফাঁকা আছে, তাই না? তো এই জায়গাটা যে ফাঁকা আছে এখানে কিন্তু এর আগের যে রোটেট অপারেশন ROL পোলাপান মনে করেন, ROL এ আমরা কি করছিলাম, প্রথমে সব বিট এক ঘর করে লেফটে শিফট করে নিছিলাম, নিয়ে এই যে MSB টা যেটা ছিল, এই MSB টাই কিন্তু ক্যারি ফ্ল্যাগে যেত, এবং MSB টাই ঘুরে কিন্তু LSB তে আসতো। এখন এটা হবে না, RCL এর ক্ষেত্রে কি হবে, MSB টা ক্যারি ফ্ল্যাগে আসবে, বুঝছেন? MSB টা কিন্তু ক্যারি ফ্ল্যাগে চলে আসবে, আর আগের যে ক্যারিটা ছিল, মনে করেন আগের ইনস্ট্রাকশনে ক্যারি ছিল 0, সেইটা ঘুরে এই LSB তে আসবে।
মানে এখন কিন্তু এমএসবিটাই এলএসবিতে যাচ্ছে না, এখন এলএসবিতে যাচ্ছে হচ্ছে আগের ক্যারিটা। ঠিক তেমনি আপনি যদি সেকেন্ড বিট অপারেশন করেন তাহলে কি হবে, এই 1টা এখানে আসবে, এই 0টা এখানে আসবে, সবকিছু একঘর করে লেফটে শিফট হলো। প্রথমে লেফটে শিফট হওয়ার পর দেখা গেল যে আমাদের এই জায়গাটা ফাঁকা, এখানে এখানে কিছু নাই। তখন কি হবে, যে আগের ইনস্ট্রাকশনে যে ক্যারিটা ছিল এই ক্যারিটা ঘুরে কিন্তু এখানে চলে আসবে। তার মানে এটাও ঘুরতেছে, আরও এলও ঘুরতেছে, কিন্তু এটা ঘুরতেছে ক্যারি সহ, আর আরও এল ঘুরতেছে ক্যারি ছাড়া। এই জন্য এটাকে বলা হচ্ছে রোটেট ক্যারি লেফট। ঠিক আছে, ক্যারি সহ রোটেট হচ্ছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আরসিআর, রোটেট ক্যারি রাইট। ওকে, রোটেট ক্যারি রাইট। তো রোটেট ক্যারি রাইটের ক্ষেত্রে কি হচ্ছে, সবকিছু একঘর করে রাইটে শিফট হচ্ছে। দেখেন এই বিটটা এখানে যাবে, এই বিটটা এখানে যাবে, এই বিটটা এখানে যাবে, এটাও রাইট দিকেই শিফট হবে, কিন্তু শুধুমাত্র রোটেশনের সময় ক্যারি সহ রোটেশন হবে। দেখেন এই যে এটা এক্সট্রা থেকে যাচ্ছে না, এক্সট্রাটা কোথায় যাবে, এক্সট্রাটা চলে যাবে হচ্ছে ক্যারি ফ্ল্যাগে। তো ক্যারি ফ্ল্যাগে গেল, ভালো কথা, খুব সুন্দর। কিন্তু এইদিকে কিন্তু আলাদা, এই যে এমএসবির জায়গায় একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, ক্যারি ফ্ল্যাগ যেটা মানে আগের ইনস্ট্রাকশনের যে ক্যারি, সেই ফ্ল্যাগটা কিন্তু এখানে ইনসার্ট হবে। তার মানে এখানে আমরা বলতে চাচ্ছি যে আমাদের এলএসবি যেটা, এলএসবি যাচ্ছে হচ্ছে ক্যারি ফ্ল্যাগে। আর আগের ক্যারিটা, আগের যে ক্যারি, এই ক্যারিটা না, কিন্তু এরকম না যে এখান থেকে এলএসবি থেকে এই ক্যারিটা এখানে আসতেছে, এই ক্যারিটাই আবার এই পাশে যাচ্ছে, তা কিন্তু না। আগের যে ক্যারিটা সেটা যাচ্ছে হচ্ছে এমএসবি তে। ঠিক আছে, এমএসবি তে। আচ্ছা, এখন দেখেন এটার সময় কি হচ্ছিল, এটার সময় হচ্ছিল আমাদের এমএসবিটা, এটা আপনারা বলতে পারবেন এখানে কোনটা কোথায় যাচ্ছিল ওইটার রেসপেক্টে, আরসিএল এ কোনটা কোথায় যাচ্ছিল? MSB to carry flag. এমএসবি যাচ্ছিল হচ্ছে ক্যারিতে, তাই না? আর আগের ক্যারিটা কোথায় যাচ্ছিল, আগের ক্যারিটা কোথায় যাচ্ছিল, এই যে এই ক্যারিটা, এই এমএসবি তো ক্যারিতে আসলো, আর আগের ক্যারিটা কোথায় যাচ্ছিল, LSB, ma'am. এলএসবি তে। আপনাদের আসলে এত প্যাচানোর কিছু নাই, জাস্ট আপনি দেখবেন প্রথমে শিফট অপারেশন হোক আর রোটেট অপারেশন হোক, আগে দেখবেন কোন দিকে করতে বলছে, লেফটে না রাইটে। যেই দিকে অপারেশন করতে বলবে আগে সেই দিকে শিফট করে নিবেন এক বিট করে, তারপর বাকিটা আপনারা এমনিতেই বুঝতে পারবেন যে কি করতে হবে। কারণ তখন একটা এক্সট্রা থেকে যাবে, যেটা এক্সট্রা থেকে যাবে সেটাই ক্যারিতে যাবে, আর এক জায়গায় ফাঁকা থেকে যাবে। ঠিক আছে, তো যদি ক্যারি অপারেশন হয় তখন ওই ক্যারিটা রোটেট হয়ে ফাঁকা জায়গায় যাবে, আর যদি নর্মাল অপারেশন হয় তাহলে যেটা এক্সট্রা সেই এক্সট্রা বিটটাই কিন্তু ঘুরে, মানে আর ও এল বা আর ও আর এর কথা বলতেছি, তাহলে ওই এক্সট্রা বিটটাই ঘুরে কিন্তু ভ্যাকেন্সিতে চলে যাবে। এখন এই জিনিসটা আমরা হাতে কলমে যদি একটা অপারেশন দেই, যে আমি আপনাকে একটা 8 বিটের ডেটা দিলাম বা 16 বিটের ডেটা দিলাম, এটার উপরে শিফট বা রোটেট অপারেশন করে দেখাতে বললাম, তো আশা করি আমরা এইভাবে সবাই এটা করতে পারবো। কিন্তু প্রোগ্রামে কিভাবে লিখতে হয় সেই জিনিসটা আমি একটু দেখাচ্ছি, যে প্রোগ্রামে এই জিনিসটা কিভাবে লিখতে হবে। শিফট এবং রোটেট অপারেশনের ক্ষেত্রে প্রসিজার সেম, হ্যাঁ, প্রসিজার সেম, যে কোনো এক জায়গা থেকে দেখালেই হয়। যেমন এখান থেকে যদি দেখি, আমাদের প্রথমে লিখতে হয় অপকোডটা। অপকোড বলতে কি বোঝাচ্ছি, আমরা যে 8টা ইনস্ট্রাকশন শিখছি শিফট এবং রোটেটের ক্ষেত্রে, প্রথমে শিখছিলাম হচ্ছে SSL। ঠিক একই রকম আরেকটা ইনস্ট্রাকশন আছে SAL। আমি বলছিলাম SSL এবং SAL একই কাজ করে, কোনো পার্থক্য নাই, এই দুটো কিন্তু সেম। ঠিক আছে, এরপরে আমরা শিখছিলাম হচ্ছে SSR এবং SAR, এগুলা গতদিন পড়ছিলাম আমরা। আর আজকে আমরা শিখলাম কি, ROL, ROR, তারপর RCL, RCR। ঠিক আছে, এগুলো আমরা পড়লাম।
এখন এই যে অপারেশন গুলো, এই যে আমি বলতেছি না RHL, সরি ROL, ROR বা SHL, SAL, এগুলাই হচ্ছে অপকোড। মানে এখানে অপকোড বলতে এগুলাকে বোঝানো হচ্ছে। অপকোডের আলাদা একটা মিনিং আছে, সেদিকে আমি আপাতত যাচ্ছি না। কিন্তু এখানে অপকোড বলতে ইনস্ট্রাকশনকে বোঝানো হয়েছে, ঠিক আছে? মানে প্রথমে আমি যখন প্রোগ্রামে লিখতে চাইবো, আমাকে প্রথমে ইনস্ট্রাকশনটা লিখতে হবে। ধরেন আমি রোটেট লেফট অপারেশন করব, তাহলে প্রথমে ROL লিখলাম, এরপর ডেস্টিনেশন লিখতে হবে। ডেস্টিনেশন বলতে আমি কোন রেজিস্টারের ওপরে এই অপারেশনটা করতে যাচ্ছি সেটা আমাকে এখানে লিখতে হবে। ধরেন আমি এল রেজিস্টারে একটা ডেটা আছে, সেটার উপরে অপারেশন করতে যাচ্ছি, তাহলে এখানে এল লিখলাম। এবং কমা দিয়ে যদি 1 লিখি, ফোকাস করেন কি বলতেছি, কমা দিয়ে যদি 1 লিখি, এভাবে যদি আমি কোনো ইনস্ট্রাকশন লিখি, এর অর্থ হচ্ছে আমাদের এল এ যে ডেটা আছে তার উপর 1 বিটের ROL অপারেশন করো, 1 বিটের, ঠিক আছে? যদি 1 বিট করতে চাই তাহলে এখানে 1 দিতে হবে। আর যদি 1 থেকে বেশি বিট করতে চাই, বেশি বিটের অপারেশন করতে চাই, তার জন্য প্রসিজারটা দেখেন, প্রথমে অপকোড লিখতে হয়। মানে ধরেন ROL অপারেশন করব, প্রথমে ROL লিখে নিব, এরপর ডেস্টিনেশন লিখবো। মনে করেন এল এর ডেটার উপর পারফর্ম করব অপারেশন, এল লিখবো, কমা দিয়ে এখন কিন্তু কি করতে বলছে, সিএল লিখতে বলছে। মানে 1 বিটের অপারেশন হলে এখানে 1 লিখতে হবে, আর মাল্টিপল বিটের অপারেশন হলে এখানে সিএল মেনশন করতে হবে। কিরকম, ROL এল কমা সিএল। এখন তাহলে সিএল এ কি রাখতে হবে, সিএল এ আমি যত বিটের অপারেশন করতে চাই সেটা সিএল এ রাখতে হবে। ধরেন সিএল কমা আমি এখানে 5 দিলাম, আমি বললাম মুভ সিএল কমা 5। এত শব্দ আসতেছে কোথা থেকে, একটু ওয়েট করেন তো, আমি আসতেছি। হ্যাঁ দেখেন, আমরা কি বলতেছিলাম, কোথায় ছিলাম আমি, ওকে। আমি যদি 1 বিটের অপারেশন করতে চাই তাহলে আমাকে অপকোড লিখে ডেস্টিনেশন লিখে কমা দিয়ে 1 লিখতে হবে। যদি মাল্টিপল বিটের অপারেশন করতে চাই তখন এভাবে লিখবো না, যে ধরেন আমি 5 বিটের অপারেশন করতে চাচ্ছি, তখন আমি এভাবে লিখবো না যে ROL এল কমা 5, এভাবে লেখা যায় না আসলে। আমি বলতেছি এখানে ঘটনা কি, আমাকে কিভাবে লিখতে হবে, সিএল এ 5 রাখতে হবে। সিএল রেজিস্টার এর জন্য ফিক্সড, অন্য কোনো রেজিস্টার রাখতে পারবো না। সিএল এ 5 রেখে তারপর লিখতে হবে ROL এল কমা সিএল, ROL এল কমা সিএল, ঠিক আছে? তো আসলে যখন আমি এখানে সিএল মেনশন করব তখন এখানে 5 বিটের অপারেশনই হবে। আমি আপনাদের একটু জিনিসটা দেখাচ্ছি ইমুলেটরে। ধরেন আমি লিখলাম আমি এল একটা ডেটা লোড করতেছি, ঠিক আছে? ধরেন 67H এটা এল এ লোড করলাম, সিএল এ আমি 4 রাখলাম। এখন আমি বললাম
ROL, rotate left, L, CL। তাহলে কি হবে দেখেন, এটা ছোট হাতে দিলে সমস্যা নাই, কিন্তু খারাপ লাগতেছে দেখতে, বড় হাতে করে দিই। এখন যদি আমি অপারেশনটা করি, তাহলে কি হচ্ছে, আমি এল আগে এই যে 67 লোড হলো, তারপর সিএল এ 4 লোড হবে, এই যে হলো। এরপর হচ্ছে এল এর ডেটাটার উপর, এল এর যেটা ছিল মানে 67 এর উপর 4 বিটের রোটেট লেফট পারফর্ম হবে। দেখেন এখন কিন্তু এল এর ডেটাটা চেঞ্জ হয়ে যাবে যখনই আমি এই অপারেশনটা এক্সিকিউট করব। দেখেন এল এ কিন্তু এখন 76 চলে আসছে। আপনারা একটা জিনিস বুঝতে পারতেছেন যে জিনিসটা যে রিভার্স হয়ে গেছে, এটা বুঝতে পারতেছেন? ধরেন আমি এখানে দিলাম 71, এই ডেটাটা দিলাম। এখন এর উপর 4 বিটের রোটেট অপারেশন করতেছি। প্রথমে এল এ 71 লোড করলাম, সিএল এ 4 লোড করলাম, এরপর এটাকে রোটেট করলাম। যখনই 4 বিটের রোটেট করব, তখন দেখেন তো কি হচ্ছে, ডেটাটা কত হয়ে যাচ্ছে, ডেটাটা হুম 17 বোঝা ম্যাম। যায়, দেখা যায় কত হচ্ছে? 71 ছিল তাই না এল এ, 17 হয়ে যাচ্ছে যখন ম্যাম, উল্টা। 17 হয়ে যাচ্ছে। তার মানে যদি বলা হয় যে লোয়ার নিবল এবং আপার নিবল এক্সচেঞ্জ করতে চাচ্ছি আমরা, তাহলে কি করতে হয়? রোটেট অপারেশন করতে হয় 4 বিটের। কেন 4 বিটের রোটেট অপারেশন করতে হয়? রোটেট অপারেশন মানে কি, জাস্ট জিনিসটা ডেটাটা ঘোরা, তাই না? এখন যখন আপনি 8 বিটের একটা ডেটা, 8 বিটের একটা ডেটা, সেটার উপর যদি আপনি ROL পারফর্ম করেন 4 বার, তাহলে কি হবে? অর্ধেক ডেটাটা ঘুরে যাবে না? মানে লোয়ার নিবলটা আপার নিবলে চলে আসবে, আপার নিবলটা লোয়ার নিবলে চলে আসবে, এটাই তো হবে। এখন বলেন তো, যদি আমি 71 আছে, ঠিক আছে, 71 আছে আমার কাছে, কত বিটের অপারেশন করলে আমি আবার 71ই ফেরত পাবো? কত বিটের রোটেট লেফট অপারেশন করলে আবার 71ই ফেরত পাবো? রোটেট লেফটও হতে পারে, রোটেট রাইটও হতে পারে, সেটা সেদিকে পড়ে যাচ্ছে। এখন বলেন, এখানে তো রোটেট লেফট দিয়ে করতেছি, এখানে তো 4 বিটের করলাম, তাহলে কত বিটের অপারেশন করলে আবার আগের 71ই আমি ফেরত পাবো? 8। দেখেন এখানে যদি আমরা 8 দেই, তাহলে কি হয়? 71 লোড হলো, সিএল এ 8 আসলো, যখন এই যে অপারেশন করতেছি আবার কিন্তু এখানে 71ই আসতেছে, তাই না? তার মানে কি 8 বিটের ডেটা, এটা ঘুরতে ঘুরতে আপনি যদি 8 বিটের অপারেশন করেন, তাহলে তো আবার আগের ডেটাটাই ফেরত আসবে, তাই না? যদি একটা 16 বিটের ডেটা হয় 1371, এটার লোয়ার বাইট আর আপার বাইট যদি আমি এক্সচেঞ্জ করতে চাই, কি করতে হবে? আমার কথা বুঝছেন? রোটেট অপারেশন দিয়ে কাজটা করতে চাচ্ছি। আমার একটা ডেটা আছে হচ্ছে যে 16 বিটের ডেটা 1371, আমি চাচ্ছি ডেটাটা এরকম হবে যে 7113। কি করতে হবে তার জন্য? এল তো 16 বিট ধরবে না। তাহলে এখানে মনে করেন এক্স এ দিলাম, আর কোথায় চেঞ্জ করা লাগবে? রোটেট এখানে দিলাম মনে এল। করেন, এটা কাজ করবে? এটাকে যদি রান করে এটা কাজ করবে? এক্স এ কত আসতেছে? 1371 আসতেছে। সিএল আসতেছে কত? 8 আসতেছে। এখন যদি আমি 3 নাম্বার অপারেশন এক্সিকিউট করি, এটা কি কাজ করবে? হইছে না? 7113 আসছে না? জি বুঝতে ম্যাম। পারতেছেন আমার কথা? এটা দিয়ে অনেক কিছু করা যায়। এখন কিন্তু 7113 এসে গেছে, তার মানে লোয়ার বাইট এবং আপার বাইট এক্সচেঞ্জ হয়ে গেছে। কেন লোয়ার বাইট আপার বাইট এক্সচেঞ্জ হবে? কারণ আমি 8 বিটের অপারেশন করছি, একটা 16 বিটের ডেটা, তাই না? আমি 8 বিটের রোটেশন করছি, তাহলে তো ডেফিনেটলি লোয়ার বাইট আপার বাইট চেঞ্জ হবে। আমি যদি এখানে আরো 8 দিতাম কি হতো? আরো 8 যদি দিতাম, দেখেন এক্স 1371 গেল, সিএল এ 8 গেল, তারপরে আমি কি বলতে চাচ্ছি যে এক্স এর ডেটার উপর 1371 এর উপর 8 বিটের আরো আর অপারেশন পারফর্ম করো, তাহলে কি হলো?
7113 আসতেছে, এটাও কিন্তু শিফট মানে হচ্ছে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আপনি রোটেট লেফট করেন বা রাইট করেন, ঘুরতেছে তো জিনিসটা, তাই না? তো 8 বিটের ডেটা ঘুরলে কি হবে, ওই একই জিনিস আসবে না? বুঝতে পারতেছেন আমার কথা আমি কি বলতে চাচ্ছি? ইন্টারেস্টিং কিন্তু জিনিসগুলা, বুঝলে ইন্টারেস্টিং। আরেকটা জিনিস এখান থেকে একটু বলি, সেটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি না। ধরেন আমি সিএল এখান থেকে সরাই দিলাম, দিয়ে আমি বললাম এভাবে লিখলাম, তার মানে আমি এখন কি বোঝাচ্ছি যে মুভ x,1371 ROR x,8, এটা আমি এভাবে লিখতে পারবো না। যদি এক বিটের অপারেশন হয় তাহলে আমি এভাবে লিখতে পারবো x,1, কিন্তু যদি মাল্টিপল বিটের অপারেশন হয়, একের থেকে বেশি হয়, তখন আমি এখানে সেই নাম্বারটা এইভাবে লিখতে পারবো না। লিখতে পারবো না আসলে বলাটা কতটা যৌক্তিক এটাও আসলে কোয়েশ্চেনেবল। কেন কোয়েশ্চেনেবল দেখেন, কারণ এটা আসলে অরিজিনাল সিনট্যাক্স অনুযায়ী ইনকারেক্ট, ঠিক আছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স অনুযায়ী এটা ইনকারেক্ট, কিন্তু আপনারা যখন এই জিনিসটা যদি কোনো ইমুলেটরে লিখেন, দেখবেন এটা আসলে অনেক জায়গায় ইরর শো করবে না, যেমন এই ইমুলেটরে এটা ইরর শো করে না। কেন করে না? তার মানে কিন্তু এই না যে এটা ভুল না, ঠিক আছে? এটা ইরর শো এখানে কেন করে না সেটা আমি বলতেছি। কারণ ধরেন আমি এখানে x,1371 লোড করলাম, তারপরে যখন লিখতেছি ROR x,8, তখন কি হচ্ছে দেখেন, এই যে সেকেন্ড অপারেশন করলাম, আরেকটা অপারেশন করলাম, এটা টোটাল না অপারেশন, এই অপারেশনটাকে 8টা অপারেশনে ভেঙে নেয়। 8টা কেমন অপারেশনে ভেঙে নেয়? ROR x,1 এরকম 8টা অপারেশনে সে ভেঙে এই অ্যাসেম্বলারটা কাজ করে। মানে যদিও এটা ইরর যেন না দেখায়, এই জন্য এই এনভায়রনমেন্টে এরকম অপারেশন, আপনি যখন মাল্টিপল বিটের অপারেশন করবেন, ধরেন এভাবে লিখে ফেললেন আপনি ভুল করে ROR x,5, তখন ও এটাকে 5টা ইনস্ট্রাকশনে ভেঙে নেয়, ROR x,1, ROR x,1, ROR x,1, এরকম 5টা ইনস্ট্রাকশনে সে ভেঙে নেয়। এই জন্য এখানে ইরর দেখায় না, বাট সিনট্যাক্স ওয়াইজ এটা কারেক্ট না, ঠিক আছে? কারেক্টটা আমাদের লিখতে চাইলে কিভাবে লিখতে হবে, আমাকে সিএল এর মধ্যে ডেটাটা রাখতে হবে এবং এখানে সিএল মেনশন করতে হবে, তাতে লাভ হবে কি, স্পিডটা ফাস্ট হবে, ঠিক আছে? কেন বলতেছি জিনিসটা দেখেন, তখন আমাদের এখানে এক্স একটা ডেটা লোড হলো, সিএল এ আরেকটা ডেটা গেল, আমি যখন এটাকে এখন এক্সিকিউট করব, এখন কিন্তু এই ইনস্ট্রাকশন 5টা ইনস্ট্রাকশনে ভেঙে যাবে না, এটা একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন হিসেবে এক্সিকিউট হবে, ডিরেক্ট ডেটাটা আসবে, ঠিক আছে? তো যাই হোক, এখন এখান থেকে আর কিছু কি বলার মতো আছে? আই গেস না। এটা মোটামুটি শেষ আমাদের। এখন যেটা শুরু করতে পারবো সেটা হচ্ছে আমাদের জাম্প আমরা আগেও পড়ে আসছি না, জাম্প ইনস্ট্রাকশন, লুপ ইনস্ট্রাকশন, ওই যে ল্যাবের জন্য যে পড়ালাম, ল্যাব 4-এ পড়াইছি না জাম্প এবং লুপ ইনস্ট্রাকশন। আপনাদের কিন্তু ল্যাব টেস্ট আছে, হ্যাঁ, সোমবার আর মঙ্গলবার, ল্যাব 2, 3 আর 4 এর উপর, তো ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসেন। এটা এখন শুরু করি, দেখেন। ম্যাম একটা কথা ছিল। বলেন। ম্যাম আমরা ওই যে ল্যাব টেস্টের জন্য যদি একটু প্রিপারেশন নিতে পারতাম, মানে আমাদের সফটওয়্যারের লাইসেন্সটা আর কি মানে ইয়ে হয়ে গেছে, ওইটা যদি একটু প্রোভাইড করতেন তাহলে একটু প্র্যাকটিস করা যেত। লাইসেন্স কি? জি ম্যাম, লাইসেন্স কিটা একটু লাগতো। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব না। থ্যাংক ইউ ম্যাম। জাম্প ইনস্ট্রাকশন, ঠিক আছে? জাম্প ইনস্ট্রাকশন আমরা ল্যাবের জন্য পড়ছি, এখন আবার একটু দেখতেছি। আমি ল্যাবের প্রোগ্রামগুলো এখন আর মানে রিপিট করব না, ঠিক আছে? সম্ভবত এখন আর রিপিট করব না, যদি আমি এটা শেষ হয়ে সিলেবাস শেষ হয়ে তারপর যদি আপনাদের আবার দরকার হয় তখন রিপিট করব, এখন আর আমি ল্যাবের প্রোগ্রামগুলো রিপিট করব না। বাট দুটো কিন্তু রিলেটেড, কারণ এখানে যে ইনস্ট্রাকশনগুলো পড়তেছি সেই ইনস্ট্রাকশনগুলো দিয়েই আমাদের ল্যাবের প্রোগ্রামগুলো আমরা করছি, ওকে? এখন দেখেন, আপনারা যখন দেখবেন রেকর্ডিং গুলো দেখবেন, আমার কথাটা একটু শুনেন কি বলতেছি। আপনারা শুরু থেকে শুরু করবেন, হ্যাঁ, শুরু থেকে শুরু করে যে শিফট রোটেট অপারেশন করবেন, ফ্ল্যাগের রেকর্ডিং গুলো আছে, ফ্ল্যাগ দেখে আসবেন, ফ্ল্যাগ দেখার পর শিফট রোটেট অপারেশন গুলো দেখবেন, দেখার পর জাম্প ইনস্ট্রাকশনে আসবেন।
জাম্প ইনস্ট্রাকশন আসার পরে এগুলা যা যা পড়াচ্ছি বা এখন পড়াবো এগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আমি যে লেকচার 4 এর রেকর্ডিংটা করছিলাম, মানে আপনারা যেটা করছেন, যেটা আমি ক্লাস নিছিলাম লেকচার 4 বা ল্যাব 4, ওই ল্যাব 4টা এটার পরে দেখবেন, এই রেকর্ডিং এর পরে দেখবেন। ঠিক আছে, তাহলে আপনাদের জন্য সিকোয়েন্সটা বুঝতে সুবিধা হবে। দেখেন, জাম্প ইনস্ট্রাকশন, জাম্প ইনস্ট্রাকশনটা কন্ডিশনাল স্টেটমেন্টের মতো কাজ করে, তাই না? আমি পাইপলাইনিং পড়াইছিলাম না আপনাদের, তখন কি বলছিলাম? পাইপলাইনিং কখন ফেল করে আপনাদের মনে আছে? পাইপলাইনিং ফেল করে কখন মনে আছে? যখন আমরা ইন্টারনাল আর্কিটেকচার পড়লাম 8086 এর, ম্যাম তার যখন মধ্যে জাম্প ইনস্ট্রাকশন ইউজ করার প্রয়োজন হয়, মানে আমি সিকোয়েন্সিয়ালি না যে হঠাৎ করে মাঝখানে দুইটা স্টেপ জাম্প করে আবার পরবর্তী স্টেপে যাব, এই সময় হচ্ছে পাইপলাইনিংটা ফেল করে। এক্স্যাক্টলি, যখন আমরা কোডে ব্রাঞ্চ ক্রিয়েট করি, তাই না? অন্যান্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সাধারণত আমরা সেটাকে ইফ এলস বলি। ইফ এলস দিয়ে আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করেছি, ইফ এর পরে একটা কন্ডিশন দেই, এই কন্ডিশনটা যদি ফুলফিল হয় একটা স্টেটমেন্ট রান হয়, তারপরে যদি এলিফ এর পরে আরেকটা স্টেটমেন্ট দেই মনে করেন, বা এলসিফ এর পর আরেকটা স্টেটমেন্ট দেই, সেটা যদি ট্রু হয় তাহলে আরেকটা স্টেটমেন্ট রান করো। এভাবে এভাবে আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করি। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা ব্রাঞ্চিং ক্রিয়েট করে হচ্ছে জাম্প ইনস্ট্রাকশনের মাধ্যমে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করে হচ্ছে জাম্প ইনস্ট্রাকশনের মাধ্যমে। ঠিক আছে, তো জাম্প ইনস্ট্রাকশন দুই ধরনের হয়, একটা হচ্ছে কন্ডিশনাল জাম্প, আরেকটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প। কন্ডিশনাল জাম্প তো অনেকগুলো আছে। হ্যাঁ, কন্ডিশনাল জাম্প দেখেন এখানে অনেক কিছু লেখা আছে না, এত কিছু আমাদের মনে রাখা সম্ভব না, দরকারও পড়ে না। কোনগুলো কোনগুলো দরকার আছে সেটা আমি বলে দিব। আর আনকন্ডিশনাল জাম্প একটাই, দেখেন এই যে এখানে লিখছে আনকন্ডিশনাল জাম্প মানে জেএমপি। আর কন্ডিশনাল জাম্প মানে অনেকগুলো আছে। এখন কন্ডিশনাল আর আনকন্ডিশনাল জাম্পের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আনকন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে কোনো কন্ডিশন দরকার হয় না। আনকন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে কোনো কন্ডিশন দরকার হয় না। আমরা জাস্ট যদি বলি, এ দেখেন আমরা যদি জেএমপি লিখি, প্রথমে জেএমপিটা তো আনকন্ডিশনাল জাম্প, এরপরে জাস্ট আমি একটা লাইনের নাম লিখে দেই, ধরেন বললাম যে লেভেল 1। ঠিক আছে, তো মনে করেন আমি অনেকগুলো লাইন লিখছি, অনেকগুলো ইনস্ট্রাকশন লিখছি, একটা সামনে নাম দিয়ে দিলাম যে এটা এই লাইনটা হচ্ছে লেভেল 1। তাহলে আমি যখনই বলবো জেএমপি লেভেল 1, তাহলে এখান থেকে কিন্তু এই লেভেল 1-এ সে জাম্প করবে, এবং এর জন্য সে কোনো বাস বিচার করবে না, কোনো কন্ডিশন চেক করবে না। যখনই আমি জাম্প করতে বলবো সে কিন্তু এই জাম্পটা করে ফেলবে। ঠিক আছে, এর জন্য কোনো কন্ডিশন দরকার হয় না যদি আমি জেএমপি ইনস্ট্রাকশন ইউজ করি। কিন্তু অনেক কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন আছে। কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন মানে সেখানে কোনো একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলেই আমাদের জাম্পটা করবে, আদারওয়াইজ কিন্তু জাম্প করবে না। যেমন আমরা ল্যাবেও দেখছিলাম একটা ইনস্ট্রাকশন জেএনজেড, আপনাদের এটা মনে আছে জেএনজেড ইনস্ট্রাকশন কি কাজ করে বা কখন কাজ করে? এটা এটা বলতে পারবেন? জাম্প ইনস্ট্রাকশন, তার মানে সে জাম্পই করবে, অন্য কিছু তো আর করবে না। কিন্তু কখন জাম্প করবে জেএনজেড ইনস্ট্রাকশনটা? জেএনজেড এটা একটা ইনস্ট্রাকশনটা, কন্ডিশনাল জাম্প। হ্যাঁ বাবা কন্ডিশনাল জাম্প, কিন্তু কন্ডিশনটা কি? কারণ সব কন্ডিশনাল জাম্পের তো কন্ডিশন সেম না, এক একটা কন্ডিশনাল জাম্পের কন্ডিশন আলাদা আলাদা। তো জেএনজেড এর কন্ডিশনটা কি? জেএনজেড এর কন্ডিশন হচ্ছে যদি জিরো ফ্ল্যাগ 0 হয়, জিরো ফ্ল্যাগ যদি 0 হয় তখনই এই জাম্পটা হবে জেএনজেড। জেএনজেড ইনস্ট্রাকশন মানে এই জাম্প হওয়ার জন্য জিরো ফ্ল্যাগকে 0 হতে হবে। আরেকটা ইনস্ট্রাকশন আছে জেজেড, তাহলে এটা কখন জাম্প করবে বলেন তো? জেএনজেড যদি জিরো ফ্ল্যাগ 0 হলে জাম্প করে, তাহলে জেজেড কখন জাম্প করবে? জেএনজেড মানে হচ্ছে জাম্প ইফ নট 0। তাহলে জেজেড কখন জাম্প করবে? যদি জিরো ফ্ল্যাগ 1 হয় তখন। ঠিক আছে, জেএনজেড মানে হচ্ছে জিরো ফ্ল্যাগ 0 হলে জাম্প করবে, জেজেড মানে হচ্ছে জিরো ফ্ল্যাগ 1 হলে জাম্প করবে। এরকম আরো কিছু ইনস্ট্রাকশন আছে।
যেমন জেসি, তাহলে এটা আপনারা অনুমান করে বলতে পারবেন জেসি ইনস্ট্রাকশন কখন জাম্প করবে? ফ্ল্যাগের সাথে রিলেটেড ভেবে বলেন, জেসি কখন জাম্প করবে? যখন ক্যারি 1, এক্স্যাক্টলি, যখন ক্যারি ফ্ল্যাগটা 1 হবে তখন এটা জাম্প করবে। ঠিক আছে, তাহলে আরেকটা ইনস্ট্রাকশন আছে জেএনসি, কখন জাম্প করবে? যখন ক্যারিটা 0 হবে। তাহলে আমরা এখন 4টা পড়ে ফেললাম, কিন্তু একটা বললাম জে জেড 0 ফ্ল্যাগ 1 হলে জাম্প করবে, একটা বললাম জে এন জেড 0 ফ্ল্যাগ 0 হলে জাম্প করবে, একটা বললাম জে সি, যে এটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ 1 হলে জাম্প করবে, জে এন সি ক্যারি ফ্ল্যাগ 0 হলে জাম্প করবে। আরো আছে, হ্যাঁ, যেগুলা লাগে সেগুলা আমি বলতেছি। যে এস আছে একটা, হ্যাঁ, যে এস, এটা হচ্ছে সাইন ফ্ল্যাগ 1 হলে জাম্প করে। ঠিক আছে, সাইন ফ্ল্যাগ 1 হলে জাম্প করবে। যে এনএস, এটা হচ্ছে সাইন ফ্ল্যাগ কি হলে জাম্প করবে? সাইন ফ্ল্যাগটা যদি 0 হয় তখন জাম্প করবে। ঠিক আছে, এই 6টা লাগে। আরো যেগুলো লাগে আমি বলে দিচ্ছি। যে জি লাগে, যে জিটা খুব ইম্পর্টেন্ট। আপনারা এগুলো সুন্দর করে পড়া লেকচার দেখে নোট করে নিয়েন, হ্যাঁ, যা যা বলতেছি গুরুত্বপূর্ণ কিন্তু। যে জি এটা কখন জাম্প করবে বলতে পারবেন? ল্যাবে কিন্তু এরকম একটা করাইছিলাম, যে জি এটা কখন জাম্প করবে? জাম্প ইফ নট গ্রেটার, সরি, জাম্প ইফ গ্রেটার। আমরা ল্যাবে যেটা করছিলাম, মানে ল্যাব 4-এ আপনারা প্র্যাকটিস করছেন কিনা জানি না, আমি অনলাইনে দেখাইছিলাম, ওটা জেএনজি ছিল ম্যাম। যে এনজি ছিল, তাই না? তাহলে এটা কখন জাম্প করে আর এটা কখন জাম্প করে বলেন তো? এটা যদি বলতে পারেন তাহলে তো এটা পারবেন। একটা ম্যাম জাম্প ইফ নট গ্রেটার আর হুম। জাম্প ইফ গ্রেটার। এটা জাম্প ইফ নট হ্যাঁ, গ্রেটার। নট গ্রেটার বলতে কি বোঝাচ্ছে? কোনটা কোনটা থেকে বড় হলে জাম্প করবে বা ছোট হলে জাম্প করবে? যখন আমরা কম্পেয়ার ইনস্ট্রাকশন ইউজ করব তখন এগুলা হ্যাঁ, যখন কাজে আমরা লাগবে। কম্পেয়ার ইনস্ট্রাকশন ইউজ করব তারপরে সাধারণত কি করা হয়, এই জাম্প ইনস্ট্রাকশন গুলো জেজি বা জেএনজি ইউজ করা হয়, তাই না? কম্পেয়ার ইনস্ট্রাকশনের কাজ কি বলেন তো? কি করে বেসিক্যালি কম্পেয়ার ইনস্ট্রাকশন? ম্যাম অনেকগুলো ভ্যালুর মধ্যে কোনটা ছোট কোনটা বড় এগুলা আইডেন্টিফাই করে। অনেকগুলো ভ্যালুর মধ্যে কি, ধরেন আমি একটা কম্পেয়ার ম্যাম ইনস্ট্রাকশন লিখবো দুইটা দুইটা ভ্যালুর ভ্যালুর মধ্যে, মধ্যে, তাই দুইটা না? আমি ভ্যালুর তো মধ্যে ম্যাম। দুইটার বেশি লিখতে পারবো না, ইদার না সোর্স অর ম্যাম। ডেস্টিনেশন, দুইটার বেশি তো আমার লেখা যাবে না, তাই না? তো দেখেন, জেজি এবং জেএনজি, জেজি মানে হচ্ছে যদি ডেস্টিনেশন সোর্স থেকে বড় হয়, মন দিয়ে শুনেন কি বলতেছি, যদি ডেস্টিনেশন সোর্স থেকে বড় হয় তখন এই জাম্পটা হয়। জেজি, জাম্প ইফ গ্রেটার, কে কার থেকে গ্রেটার? ডেস্টিনেশন যদি সোর্স থেকে গ্রেটার হয় তখন এই জাম্পটা হবে। আর জেএনজি, জাম্প ইফ নট গ্রেটার, মানে ডেস্টিনেশন যদি সোর্স থেকে বড় না হয় তখন এই জাম্পটা হয়। তার মানে সোর্স যদি ডেস্টিনেশন থেকে বড় হয় তখন এই জাম্পটা হবে। ডেস্টিনেশন সোর্স থেকে বড় না হওয়া মানে কি? সোর্স ডেস্টিনেশন থেকে বড় হওয়া, তাই না? আচ্ছা, দেখেন, জেজি, জেজি হচ্ছে ডেস্টিনেশন সোর্স থেকে বড় হলে জাম্প করবে। জেএমজি মানে হচ্ছে কি, সোর্স ডেস্টিনেশন থেকে বড় হলে জাম্প করবে। ঠিক আছে, এখন দেখেন আমাদের এটা লেখার নিয়মও কিন্তু এখানে বলে দিছে, আমি যেটা মাত্র দেখালাম একটু আগে, যে প্রথমে আমাদের, আমি যদি কন্ডিশনাল জাম্প লিখি বা আনকন্ডিশনাল জাম্প লিখি, যাই লিখি না কেন তার জন্য একটা সিনট্যাক্স আছে। সিনট্যাক্সটা এরকম, দেখেন, প্রথমে আমাকে জাম্প ইনস্ট্রাকশনটা লিখতে হবে, সেটা জেএমপি হতে পারে, সেটা জেএনজেড হতে পারে, জেসি হতে পারে, যে জাম্প আমি ইউজ করতে চাই, কোনটা কখন ইউজ করতে হবে এটা বুঝতে হবে প্রোগ্রামের উপর, যে আমি আসলে কোন প্রোগ্রাম করতে চাচ্ছি তার উপর ডিপেন্ড করে আমাকে ইনস্ট্রাকশন গুলো চুজ করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে প্রথমে জাম্প ইনস্ট্রাকশন লিখবো, এরপরে কি লেখা লাগবে? সোর্স লেখা লাগবে, ডেস্টিনেশন লেখা লাগবে, এগুলো কিছু লেখা লাগবে? এরপর কি সোর্স ডেস্টিনেশন লিখতে হয়? ধর আমি বললাম জেসি,
এরপর কি লিখবো, এক্স কমা বিএক্স এভাবে লিখবো? না ম্যাম, আমরা যে লেভেলিং লেখা করি যাবে? লেভেলটা। আমরা যে লেবেলিং করব সেই লেবেলটা এখানে দিতে হবে। জি ম্যাম। জাম যখন হবে তখন যে লাইনে জাম করবে সেই লাইনে একটা নাম দিয়ে দিতে হয়, জিনিসটাকে আমরা ইনস্ট্রাকশন বা কোনো লাইনে যদি আমার জাম করার প্রয়োজন হয় তখন ওইটাকে একটা নাম দিয়ে দিলাম। মনে করেন এটাকে আমি লাইন 1 L1 বললাম। L1 বললে তারপরে যদি আমি এখানে জাম্প করতে চাই, কিভাবে জাম্প, আগে প্রথমে জাম্প ইনস্ট্রাকশন লিখতে হবে, সেটা যে জাম্পই আমি চাই না কেন, তারপরে ওই লেভেলের নামটা লিখে দিতে হবে। তাহলে এখান থেকে ডিরেক্ট এখানে জাম্প হয়ে যাবে। এটা উপরে হতে পারে বা নিচে হতে পারে বা অন্য কোনো জায়গায় হতে পারে। ঠিক আছে? মানে মাঝখানে আমাদের দেখেন এখানে আমি উপর দিকেও জাম্প করতে পারি, নিচের দিকেও জাম্প করতে পারি, আমার কোডের প্রয়োজন অনুযায়ী এটা চেঞ্জ হবে। তো আমার সব লাইনে কিন্তু লেবেলিং করার দরকার নাই, যে লাইনে আমি জাম্প করতে চাচ্ছি সেই লাইনে শুধু লেবেলিং করলেই হবে। ঠিক আছে? আমরা ল্যাবের প্রোগ্রামগুলোতে কিন্তু এই জিনিসগুলো দেখছি, আপনাদের কতটুকু মনে আছে আমি জানি না। এরপরে আরেকটা জিনিস এখানে বলছি ছোট্ট করে, সেটা হচ্ছে দেখেন, destination label must precede the jump instruction by or no more than 126 bytes or followed it by no more than 127 byte। এর মানে কি, ধরেন আমি এই যে এখানে একটু খেয়াল করেন অনেকগুলো লাইন লিখছি, এখন এই লাইনটার একটা নাম দিছি L1, নিচে আমি একটা জাম্প ইনস্ট্রাকশন দিছি। ঠিক আছে? এখন আমরা দেখছি না যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কি হয়, ধরেন আমি একটা লাইন লিখলাম, এই লাইনের কোরেসপন্ডিং মেশিন কোড যখন আসে, খেয়াল করেন কি বলতেছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে একটা লাইন লিখলাম, এই লাইনের কোরেসপন্ডিং মেশিন কোডে যখন কনভার্সন হয় মেশিন কোড, তখন কখনো 2 বাইটের আসে, কখনো 3 বাইটের আসে। ল্যাবে এগুলো দেখছিলাম, মনে আছে আপনাদের? কখনো 2 বাইট আসতে পারে, কখনো 3 বাইট আসতে পারে। তো আমাদের মনে করেন এই যে লেভেল, যে লেভেলে আমি জাম্প করতে চাই, আর জাম্পের লাইনটা মানে এইটা এবং এইটা, এটার মাঝখানে ডিস্টেন্স যদি অনেক বেশি হয়ে যায়, ডিস্টেন্স যদি 126 বাইটের বেশি হয়ে যায়, তখন কিন্তু এই জাম্পটা সে আর রিচ করতে পারবে না। বুঝতে পারলেন? তার মানে আমি একটা বিশাল কোড লিখছি, শুরুতে আমি একটা লেভেল ক্রিয়েট করে আসছি, নিচে যে অনেক নিচে যে আমি জাম্প দিচ্ছি, এখন মাঝখানের যে মেশিন কোড এটা 126 বাইটের বেশি হয়ে গেছে, তখন কিন্তু এই জাম্পটা আর হবে না। সেম জিনিসটা জাম্পের ক্ষেত্রেও কাজ করে, লুপের ক্ষেত্রেও কাজ করে। ঠিক আছে? বুঝতে পারলেন? আচ্ছা, এখানে কম্পেয়ার এবং টেস্ট ইনস্ট্রাকশনের কথা বলা আছে। কম্পেয়ার মনে পড়ে? কম্পেয়ার ইনস্ট্রাকশনটা সাবট্রাক্ট ইনস্ট্রাকশনের মতো কাজ করে, বিয়োগ। কম্পেয়ার করে কিভাবে, আসলে বিয়োগ করেই তো কম্পেয়ার করে, তাই না? এখন একটা নাম্বার ছোট না বড়, দুইটা নাম্বার দিলাম, দিয়ে আমি বললাম যে একটা ছোট কি বড়, কোন নাম্বারটা ছোট কোন নাম্বারটা বড়, আপনি কিভাবে বুঝবেন? একটা নাম্বার থেকে আরেকটাকে বিয়োগ করে বুঝবেন। তো কম্পেয়ার ইনস্ট্রাকশন বেসিক্যালি বিয়োগ করে। আর টেস্ট ইনস্ট্রাকশন যেটা টেস্ট, এটা অ্যান্ড অপারেশন করে, অ্যান্ড। ঠিক আছে? সাবট্রাক্ট ইনস্ট্রাকশনের মতো কাজ করে কম্পেয়ার, আর অ্যান্ড ইনস্ট্রাকশনের মতো কাজ করে হচ্ছে টেস্ট ইনস্ট্রাকশন। এখন তাহলে আমাদের কাছে মনে হতে পারে যে আমাদের যদি কম্পেয়ার ইনস্ট্রাকশন সাবট্রাক্ট ইনস্ট্রাকশনের মতোই কাজ করে আর টেস্টে যদি অ্যান্ড ইনস্ট্রাকশনের মতোই কাজ করে, তাহলে এগুলো আমাদের দরকার কি? আমরা শুধু এগুলো দিয়ে কেন কাজ করলাম না? কারণ হচ্ছে একই রকম কাজ করে ঠিক আছে, কিন্তু একটা ছোট্ট পার্থক্যও আছে। আপনাদের কি সে পার্থক্যটা মনে আছে? কি পার্থক্য বলছিলাম আমি? পার্থক্যটা কি বলছিলাম, এটা মনে আছে?
পার্থক্যটা হচ্ছে যখন আমি বিয়োগ করি, একটু খেয়াল করেন, কারণ বিয়োগ অপারেশন করলাম এসইউবি দিয়ে, আমি বললাম এক্স কমা বিএক্স। বিয়োগ কার থেকে কার বিয়োগ হয়? বিএক্স থেকে এক্স এর বিয়োগ হয় না এক্স থেকে বিএক্স এর বিয়োগ হয়? যদি আমি এসইউবি এক্স এক্স থেকে কমা বিএক্স, এক্স থেকে বিএক্স এর বিয়োগ হয় না? বিয়োগ ফল কোথায় যায়? এক্স। এক্স এ যায়। এক্স এ যায়, তাই না? কিন্তু আমি যদি এভাবে না লিখে মনে করেন কম্পেয়ার লিখলাম, তাহলে কার থেকে কার বিয়োগ হবে? সিএমপি এক্স কমা বিএক্স কার থেকে কার বিয়োগ হবে? এক্স থেকে বিএক্স এক্স এর থেকে বিএক্স এর বিয়োগ হবে, কিন্তু ওই বিয়োগফলটা কোথাও যাবে না, ওটা কম্পেয়ার বিয়োগ রেজিস্টারের ফলটা মধ্যে থাকবে। কোথাও যাবে না। তার মানে কম্পেয়ার ইনস্ট্রাকশন কি করে, যে ডেস্টিনেশনের ভ্যালুটা আপডেট করে না, ডেস্টিনেশনে আগে যা ছিল তাই থাকে। টেস্ট ইনস্ট্রাকশনও তাই। আপনি যদি টেস্ট ইনস্ট্রাকশন লিখেন টেস্ট এক্স কমা বিএক্স, তাহলে এক্স আর বিএক্স এর ডেটাটার মধ্যে অ্যান্ড অপারেশনই হবে। কিন্তু পার্থক্য হচ্ছে যদি অ্যান্ড অপারেশন হতো তাহলে ডেস্টিনেশনে রেজাল্টটা যেত, কিন্তু টেস্ট অপারেশনের ক্ষেত্রে ডেস্টিনেশনের রেজাল্টটা যায় না। তাহলে আমাদের কাছে মনে হইতে পারে যে আমাদের রেজাল্ট সেভ হচ্ছে না, তাহলে আমাদের আসলে এই জিনিসের দরকার কি? দরকার হচ্ছে রেজাল্ট সেভ না হলেও কি হচ্ছে, ফ্ল্যাগ চেঞ্জ হচ্ছে। রেজাল্ট চেঞ্জ না হলেও ফ্ল্যাগ চেঞ্জ হচ্ছে। আর যখন ফ্ল্যাগ চেঞ্জ হচ্ছে, ওগুলোর উপর বেসিস করে আমরা বিভিন্ন রকম কি করি, কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন দিই, তাই না? বুঝতে পারতেছেন জিনিসটা? যেমন আপনি কম্পেয়ার ইনস্ট্রাকশন লিখলেন, কম্পেয়ার এক্স কমা বিএক্স, এরপরে আপনি কি করলেন, যে জি ইনস্ট্রাকশন দিলেন, বললেন যে জি লেভেল 1। এর অর্থ কি বলেন তো? এর অর্থ কি? যে জি লেভেল 1 মানে কি হলো? মানে যদি যে জি মানে কি, জাম্প অন গ্রেটার, যদি ডেস্টিনেশন সোর্স থেকে বড় হয় তখন জাম্প করো। তার মানে এক্সটা যদি বিএক্স থেকে বড় হয় তাহলে সে জাম্প করবে কোথায়? লেভেল 1-এ। এখন এক্স বিএক্স থেকে বড় কি বড় না কিভাবে বুঝবে? ফ্ল্যাগ দেখে বুঝবে, ঠিক আছে? এই যে কিভাবে বুঝবে? ইনস্ট্রাকশন ফ্ল্যাগ চেক করে বুঝবে। যখন আমরা যে ইনস্ট্রাকশন দিব তখন কিন্তু ফ্ল্যাগ চেঞ্জ হবে, তাই না? কি সরি, কম্পেয়ার ইনস্ট্রাকশন দিব তখন কিন্তু ফ্ল্যাগ চেঞ্জ হবে। সেই ফ্ল্যাগ দেখেই আসলে কোনটা বড় কোনটা ছোট সেটা বোঝা যাবে। যেমন যদি মনে করেন এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয়, এক্স যদি বিএক্স এর থেকে বড় হয়, তাহলে সাইন ফ্ল্যাগ কি হবে? ইনস্ট্রাকশনের পর সাইন ফ্ল্যাগ কি হবে? এক্স বিএক্স থেকে বড় হলে তার মানে কি, আনসার পজিটিভ, তখন সাইন ফ্ল্যাগ 0 হবে। যদি এক্স বিএক্স থেকে ছোট হয় তখন আনসার নেগেটিভ, তার মানে সাইন ফ্ল্যাগ 1 হবে। তার মানে কোনটা ছোট কোনটা বড় এটা কিন্তু ফ্ল্যাগ দেখে বোঝা যাচ্ছে। বুঝতে পারতেছেন আপনারা জিনিসটা? তার জন্য কিন্তু রেজাল্ট আপডেট হওয়ার প্রয়োজন নাই। তো কম্পেয়ার টেস্ট এই ইনস্ট্রাকশন গুলো সাধারণত জাম্প ইনস্ট্রাকশনের সাথে ইউজ হয়। কম্পেয়ার এবং টেস্ট সাবট্রাক্ট এবং অ্যাড ইনস্ট্রাকশনের মতো কাজ করে। এগুলো ডাবল অপারেন্ড কমান্ড, তার মানে সোর্স এবং ডেস্টিনেশন দুটো এর সাথে লিখতে হবে, ঠিক আছে? কিন্তু এগুলো কি করবে না, রেজাল্ট কোনো জায়গায় সেভ করবে না, শুধুমাত্র রেজাল্ট ওয়াইজ ফ্ল্যাগটা চেঞ্জ করবে। ওই ফ্ল্যাগ দেখেই কি করবে, কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন গুলো ডিসিশন নিবে যে সে জাম্প করবে কি করবে না। আমি কি বোঝাতে পারছি আমি কি বলছি? পোলাপান বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, আর আছে হচ্ছে লুপ। লুপটা এখানে বাকি আছে। ম্যাম টাইম শেষ। আমাদের ক্লাস আছে ম্যাম এরপরে আবার। মিটিং? ও আচ্ছা আচ্ছা, আমি ক্লাস শেষ করে আসতেছি, ঠিক আছে। আমার ক্লাস 9:30 থেকে মিটিং দিতে আসছি। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, আমি আসবো না পরে। ওকে, ক্লাস আছে এরপরে আবার? জি ম্যাম। কি ক্লাস? প্রতিদিন আপনাদের এরকম ওয়্যারলেস ক্লাস, কমিউনিকেশন। এরকম পড়ায় শান্তি পাচ্ছি না তো, পড়ানো শুরু করার আগে শেষ হয়ে যায় ক্লাস। ম্যাম আর কয়টা টপিক বাকি আছে মিডিয়ার? টপিক ওয়াইজ দেখলে বেশি টপিক বাকি নাই, কিন্তু
কতটুকু ডেপথে যে আমরা পড়বো সেটা টাইমের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? টপিক ওয়াইজ খুব বেশি টপিক বাকি নেই। আর ল্যাবের প্রিপারেশনটা নিয়ে আসেন, কারণ ল্যাবের প্রিপারেশনটা নিলে ওইখান থেকে কিন্তু মিড টার্মে মানে ওই কনসেপ্ট থেকে